নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, ঘণ্টাখানেক বাংলার কথায় আমরা যে টপিক রাখি আপনাদের জন্য খুব জানা দরকার এবং আপনাদের জানাবার দরকার। আপনারা প্রত্যেকে জানেন যে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে কিন্তু তোলপাড় হয়েছে দেশ, এবং শেষ পর্যন্ত সিজেপির 3টে দাবি কিন্তু মেনে নিয়েছে কেন্দ্র, এবং শেষ পর্যন্ত গত শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কিন্তু ইস্তফা দিয়েছেন। কিন্তু দেখুন, আমরা আজকের পর্ব ভীষণ এডুকেটিভ পর্ব আপনাদের প্রত্যেকের জন্য। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটি শব্দ আপনাদের বলবো, আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন, T20। এই T20 পেট্রোল পাম্পে গেলেই ইথানল T20। আপনাদের আজকে আমরা জানাবো যে এই ইথানল কি এবং কেন, এবং তারপর আজকের পর্ব কেন এডুকেটিভ বললাম আপনারা ধাপে ধাপে কিন্তু বুঝতে পারবেন। প্রথমেই বলে দিই, ইথানল একটি অ্যালকোহল যার রাসায়নিক সংকেত মানে কেমিক্যাল ফর্মুলা C2H3OH। দেখুন, আমরা গ্রাফিক্সের মাধ্যমে কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি। পেট্রোল একক কোনো পদার্থ নয়, এটি বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ অথবা মিক্সচার। ইথানল একটি অক্সিজেন যুক্ত জ্বালানি। মলিকিউল বা অণুর অক্সিজেন থাকায় দহন তুলনামূলকভাবে সম্পূর্ণ হতে পারে। E20 মানে কি? প্রথমেই বললাম, E20 মানে 20% ইথানল এবং 80% পেট্রোল, মানে 20% ইথানল আর 80% পেট্রোল। এই মিক্সচারকে E20 বলে। তাহলে ইথানল ও পেট্রোল নির্দিষ্ট অনুপাতে মিশে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ইঞ্জিনে জ্বালানি ও বাতাস একসঙ্গে প্রবেশ করে এবং স্পার্ক প্লাগের সাহায্যে দহন ঘটে। আমদানি নির্ভরতা কমানো, কৃষকদের জন্য নতুন বাজার তৈরির জন্যই ইথানল ব্লেন্ডেড পেট্রোল অথবা ইবিপি প্রোগ্রাম চালু করেছে কেন্দ্রীয় সরকার। এবং এই নিয়ে কিন্তু আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব যে এই যে E20, এই E20 আগামী দিনে কতটা লাভজনক। কেন্দ্রীয় সরকার এই E20 প্রয়োগ করে মানুষজনকে কি বোকা বানানোর চেষ্টা করছেন? আম জনতাই বা কি রিয়াকশন দিচ্ছেন E20 নিয়ে, আমরা আপনাদের সামনে সব কিছু রাখবো। কিন্তু তার আগে আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের আজকের প্যানেলে কারা কারা আছেন। আমাদের সঙ্গে আছেন সিপিআই নেতা সৈকত গিরি, আমাদের সঙ্গে আছেন সিপিআই নেতা সৈকত গিরি। আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র সায়ন্তন বসু। আপনাদের তিনজনকেই আমাদের আজকের এই অনুষ্ঠানে ঘণ্টাখানেক বাংলার কথায় স্বাগত। তাহলে আমরা প্রথমেই আপনাদেরকে ডিসকাশন শুরু করবার আগেই একটি স্ক্রিনশট দেখাবো। যে স্ক্রিনশটটায় দেখুন, দিল্লি থেকে কিন্তু সূত্রপাত T20 জনতা পার্টি। মনে আছে সিজেপি, ককরোচ জনতা পার্টি। ঠিক পাশে দেখুন, আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো TE20 জনতা পার্টি, যাদের মেইন ক্যাচ লাইন ওয়ান ডিমান্ড ওয়ান মিশন, উই ওয়ান্ট ফ্রিডম টু চুজ 100% ফুয়েল অ্যাট ডিসকাউন্টেড প্রাইস। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখাচ্ছি, যে স্ক্রিনশটটা আপনারা এই মুহূর্তে দেখলেন, ওয়ান ডিমান্ড ওয়ান মিশন, উই ওয়ান্ট ফ্রিডম টু চুজ 100% ফুয়েল অ্যাট ডিসকাউন্টেড প্রাইস। তার মানে E20 জনতা পার্টির আবির্ভাব কিন্তু ইতিমধ্যেই ঘটে গেছে, এবং আগামী দিনে তারাও কি আন্দোলন করে কি বলতে চাইছে, তাদের দাবি দেওয়া কি, দেখুন যেটা আমরা দেখাচ্ছি আপনাদের। ইতিমধ্যে কিন্তু 4,93,000 ফলোয়ার E20 জনতা পার্টি। সিজেপির সঙ্গে এদের পাশাপাশি যদি আমরা কম্পেয়ার করি, আপনাদের সামনে কিন্তু সেই কম্প্যারিজন রাখবো আমাদের আজকের পর্বে। প্রথমেই আমি সায়ন্তন দা আপনার কাছে যাব। এই যে কনসেপ্ট E20 জনতা পার্টি আমরা দেখলাম, এই E20 ইমপ্লিমেন্ট করা আম জনতার জন্য কতটা লাভজনক এবং কিসের জন্য E20 ইমপ্লিমেন্ট করা হলো? না, দেখুন, মোদিজির সরকার 14 সাল থেকেই অল্টারনেটিভ সোর্স অফ এনার্জির সন্ধান করছে। আমি আপনাকে উদাহরণ দিই, বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার এসছে, সেই সরকার কালকেই আমার সঙ্গে পরিবহন মন্ত্রীর কথা হচ্ছিল, 550 ব্যাটারি চালিত বাস কিনে ফেলেছে। বেশ, একটা বাসও কিন্তু পেট্রোল বা ডিজেলে চলবে না, সবকটা বাসই ব্যাটারিতে চলবে। এরকমই একটা ইথানল, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, সেটাও ভারতবর্ষে চালানোর জন্য একটা পরিকল্পনা ভারত সরকার নিয়েছে। কিছু প্রয়োগ হয়েছে এখনো পর্যন্ত, কতটা ভালো হবে কতটা খারাপ হবে সে তো ভবিষ্যৎ বলবে। এবং আপনি যেটা প্রথম আলোচনার সূত্রপাত করলেন, জিনিসটা কি, আমি তো বিশেষজ্ঞ নই,
বিশেষজ্ঞ যারা আছেন তারা বলতে পারবেন যে এতে কি লাভ হবে ক্ষতি হবে, কিন্তু লক্ষ্যটা হচ্ছে অল্টারনেটিভ সোর্স আনতে হবে। কারণ এই যে আমাদের প্রচুর পরিমাণে টাকা বিশেষ করে বিদেশে যেতে পারে যায়, বিদেশি মুদ্রা, ফরেন কারেন্সি, এই পেট্রোল ডিজেলের কারণে, ফুয়েলের কারণে একটা সময় এমন হয়েছিল যখন চন্দ্রশেখর ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, তখন 17 দিন সম্ভবত মাত্র তেল আনার মতো বিদেশি মুদ্রা আমাদের কাছে ছিল। তখন দেশ থেকে সোনা বিদেশে নিয়ে গিয়ে রেখে ফরেন কারেন্সি নিয়ে এসে তেল কেনার অবস্থা হয়েছিল। কখনোই এরকম ভবিষ্যতে তো হবে না, কিন্তু তাও সাবধানের মার নেই। অল্টারনেটিভ যত সোর্স আছে বিশেষ করে কনজিউমার সেক্টরে, এখন অল্টারনেটিভ রিসোর্স আপনি দেখতে পাবেন সোলার প্যানেলে বাড়িতে বিদ্যুৎও আসছে। এবার কতটা ভালো হচ্ছে, কতটা কন্ডিউসিভ হচ্ছে, কতটা মানুষের পক্ষে কনজিউম করার উপযোগিতা থাকছে, সেগুলো ভবিষ্যৎ ব্যবহার করতে করতে হবে। এগুলো খুব প্রাইমারি স্টেজে আছে। মূল লক্ষ্য হচ্ছে দেশের বিদেশি কারেন্সি যতটা সম্ভব বাইরে যাওয়া থেকে আটকানো। তাতে যদি কোনো সমস্যা হয় তাহলে আবার এটাকে রোল ব্যাক সরকার করবেন, কিন্তু আজকের দিনে এটা এত প্রাথমিক পর্যায়ে আছে, এত প্রাথমিক পর্যায়ে আছে যে ভবিষ্যৎ কি হবে বলা এখনই সম্ভব নয়। বেশ, আমি সৈকতের কাছে আসবো, কিন্তু তার আগে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, এটা কিন্তু 2014 সালে নীতিন গডকরি এক্স্যাক্টলি কি বলেছিলেন এই পেট্রোল সংক্রান্ত নিয়ে, শুনুন। आप 120 रुपए जो पेट्रोल ले रहे हैं उसका भाव हम 15 रुपए लीटर करेंगे। जितना एवरेज आपको 120 रुपए के पेट्रोल में मिल रहा है उतना एवरेज आपको 15 रुपए पेट्रोल की कीमत जो है 15 रुपए उतना लीटर का इथेनॉल का एवरेज मिलेगा। সৈকত, আমি তোমার কাছে আসবো, কিন্তু তার আগে দুটো তথ্য দিয়ে দিই। 2014 সালে $105 পার ব্যারেল, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েল, তখন ভারতীয় পেট্রোলের দাম ছিল কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 72 টাকা, সেটা 2014। কিন্তু 2026-এ দেখুন, আমি যদি কম্পেয়ার করি, $96 পার ব্যারেল ক্রুড অয়েলের যদি আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে, কিন্তু এই মুহূর্তে কলকাতায় পেট্রোলের দাম অ্যাপ্রক্সিমেটলি 113 টাকা পার লিটার। সৈকত, প্রথমত আপনারা নীতিন গডকরির যে বক্তব্য চালালেন তাতেই বোঝা যাচ্ছে যে কতটা জুমলাবাজি, কতটা জুমলার পর দেশের যুব, দেশের ইয়াং জেনারেশন তারা এই পয়েন্টগুলোকে পয়েন্ট আউট করছে। এটা সার্বিকভাবে 14 সাল থেকে 56 ইঞ্চি সরকারের ব্যর্থতা, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আবার উল্টো দিকে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা শাসকের বিরুদ্ধে পার্লামেন্টের ভেতরে কণ্ঠস্বর হওয়া উচিত, তাদের দিকেও আঙুল তুলে প্রশ্ন করছে যে যদি পার্লামেন্টে বিরোধী সাংসদরা শাসককে প্রশ্ন করতে না পারে বা শাসককে প্রশ্ন করবার পরিবেশ না থাকে, দেশের জনগণ ছেড়ে কথা বলবে না। বিষয় হলো ইথানল। দেখুন, কি ভালো হবে কি খারাপ হবে সেটা তো অ্যানাদার কোশ্চেন। প্রশ্ন হচ্ছে যে 56 ইঞ্চি সরকার বলেছিলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেই 56 ইঞ্চি সরকার পেপার লিকের একজন অভিযুক্তকে ধরতে পারলো না। সেই 56 ইঞ্চি সরকার তার দপ্তর, তার ক্যাবিনেটের ট্রান্সপোর্ট মিনিস্টার তার ইথানল মিশানোর পক্ষে যুক্তি দিতে গিয়ে দেখা গেল যে ইথানল মিশানোর বরাত পেল যে দুটো কোম্পানি, একটা সিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড আর একটা হচ্ছে মানস অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এই দুটো কোম্পানির ওনারকে না সেই পরিবহন মন্ত্রীর ছেলে নিখিল গডকরি এবং সারং গডকরি। এখানেই তো প্রশ্ন, তাহলে কি না খাউঙ্গা না খানে দুঙ্গা আসলে স্লোগানটা অন্যরকম ছিল, যে তো আমরাও খাবো তোমরাও খাবো, নিজেদের পরিবারের মধ্যেই খাবো। যে নাকি পরিবারতন্ত্রের কথা বলতেন, পরিবারবাদের কথা বলতেন, যিনি নাকি এতদিন ধরে বলতেন যে দুর্নীতি মুক্ত একটা প্রশাসন দেবেন, তার আমলে 14 সাল থেকে আজ অব্দি দেখলাম 152টা প্রশ্নপত্র ফাঁস, যেখান থেকে ককরোচ জনতা পার্টির উত্থান। তার আমলেই দেখলাম যে পরিবহন মন্ত্রী ইথানল মেশানোর কথা বলে 20 টাকা 15 টাকার পেট্রোল দেওয়ানোর যে জুমলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আসলে 15 টাকা 20 টাকার পেট্রোল করবার নাম করে 15 টাকা 20 টাকা করে কমিশন খাচ্ছে ইথানল মিশিয়ে, যে ইথানল কোম্পানির মালিক তার নিজের 2 ছেলে। প্রশ্ন হচ্ছে, আজকে খুব সহজে শান্তনদা খুব নমনীয় ভাবে বলেছেন যে যদি প্রতিবাদ হয়, আলোচনা হয়, তারপর রোল ব্যাক করবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এটা লাগু করবার আগে পার্লামেন্টে আলোচনা হলো না? কেন পার্লামেন্টে বিরোধীদের কথা বলবার সুযোগ দেওয়া হলো না? পার্লামেন্টের ভেতরে বিরোধীরা কিছু বলতে গেলেই পাপ্পু মা বেটেকে সরকার, বিরোধীরা বামপন্থীরা বলতে গেলে বলবে দেশদ্রোহী, বলবে পাকিস্তানি, আর আলটিমেট একের পর এক বিল গা জুয়ারি করে পাস করিয়ে দেওয়া হয়েছে।
ডেমোক্রেসির মধ্যে যদি আলোচনার পরিবেশ না থাকে, পার্লামেন্টের মধ্যে যদি বিরোধী কণ্ঠস্বরকে বলতে না দেওয়া হয়, তাহলে দেশের জনগণ ছেড়ে কথা বলবে না। এটা দেশের মানুষ বুঝিয়ে দিচ্ছে। E20 জনতা পার্টি পলিটিক্যালি কতটা সাকসেসফুল হবে, তার আন্দোলন কতটা দানা বাঁধবে, সে বিষয়ে আমরা জানি না, কিন্তু যে বিষয়গুলো পয়েন্ট আউট করছে, এটা হচ্ছে করাপ্টেড একটা গভর্নমেন্ট, আদ্যপান্ত দুর্নীতিতে নিমজ্জিত একটা সরকার। এই সরকারের বিরুদ্ধে মানুষ তার ক্ষোভ বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। রবীন্দ্রনাথ দা, ঠিক এখানে আপনাকে আমি জিজ্ঞেস করবো যে E20 নো ড্যামেজ ফর ইঞ্জিন রাদার, আপনি যদি পেট্রোল পাম্পে যান একদম বড় করে কিন্তু লেখা আছে, কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি দুজনেরই ভার্সন শুনলেন। যেহেতু কেন্দ্র সরকার নিজেই জুন মাসে সুপ্রিম কোর্টে রিট পিটিশনে চ্যালেঞ্জড হয়ে জানিয়েছিলেন যে এটা E20 পেট্রোল এখনো সম্পূর্ণ পরীক্ষামূলক জায়গায় রয়েছে, এবং এটা নিয়ে আগামী বছর মানে 1 বছর পরীক্ষা চালিয়ে আগামী বছর এ সম্পর্কিত রিপোর্ট দেখে তারপরে এই ব্যাপারে পলিসি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা কেন্দ্র সরকারের বড় স্বীকৃতি বা স্বীকারোক্তি। তাহলে সেই পেট্রোল ম্যান্ডেটরি হয়ে পেট্রোল পাম্পে আসলো কি করে? মানে ওটা যদি কেউ না কেনে, তাকে প্রিমিয়াম পেট্রোল কিনতে হচ্ছে আরো বেশি দাম দিয়ে, 116 টাকা 80 পয়সা দিয়ে বা 116 টাকা 50 পয়সা দিয়ে। তাহলে এই যে প্রিমিয়াম পেট্রোল কিনতে তারা বাধ্য হচ্ছে, এবং প্রিমিয়াম পেট্রোল অধিকাংশ সময় পাওয়াও যাচ্ছে না। মানে কি, আমি যদি 4-5 টাকা বা 6 টাকা বেশি দিয়ে আমি পেট্রোলটা কিনে নেব, এটা যদি কেউ ভাবেও প্রিমিয়াম পেট্রোলটা অ্যাভেলেবল হতে হবে, এবং প্রিমিয়াম পেট্রোলের দিকে সবাই ঝুঁকে পড়ছে ভয়ে যে গাড়ির ইঞ্জিন ক্ষতি হবে, ফলত ওটাও আর পাওয়া যাচ্ছে না। তাহলে এই রকম একটা পরিস্থিতিতে মানুষের ক্ষোভ জন্মাবে, এটা তো খুব স্বাভাবিক। এখন 20% যে পেট্রোল ইথানল মেশানো হলো, তাতে কি পেট্রোলের দাম কমলো? পেট্রোলের দাম তো কমলো না। তাহলে কিসের জন্য? মানে পেট্রোলের দাম কমলো না, অথচ পেট্রোলে একটা বাজে জিনিস, মানে সাধারণ মানুষের, আমরা তো জানি না, আমরা বিশেষজ্ঞ নই, কিন্তু এটার সঙ্গে ভিতরে মানে ইথানলের মধ্যে একটা ওয়াটার কন্টেন্ট থাকে, যেটা গাড়ির ইঞ্জিনে ক্ষতি করে বলে সবাই বলছে। মানে আমি বিশেষজ্ঞদের রিপোর্ট এখন কেন্দ্র সরকার বলছে তারাই পায়নি। তাহলে সেই জিনিসটা ক্ষতি করছে, ড্যামেজ কে দেবে? এই যে ইঞ্জিনের ক্ষতি হয়ে গেলে এখন কনজিউমার কোর্ট জানিয়েছে যে ড্যামেজ যা কিছু হবে ডিলার অথবা মানে গাড়ি কোম্পানি তাদেরকে দিতে হবে। তো যদি এইরকম একটা জায়গা, অথচ তারা দিতে অস্বীকার করছে, এইরকম একটা সাংঘাতিক জায়গায় মধ্যবিত্তকে ফেলে দেওয়া, যে মধ্যবিত্তের ভোটের ভিত্তিতে বিজেপি এলো, সেই মধ্যবিত্তকে ফেলে দিয়ে এইরকম একটা জায়গায়, এইরকম একটা জটিল জায়গাতে ফেলে দিল, এটা তো খুব মানে কোনোভাবেই কাম্য একটা ব্যাপার নয়। এবং তার পাশাপাশি যে অভিযোগটা শোনা যাচ্ছে যে নীতিন গডকরির পারিবারিক ভাবে কোনো একটা ব্যবসা, তারাই লাভবান হচ্ছে, এই যে লাভবান হওয়ার ঘটনা, অর্থাৎ তার মধ্যে একটা স্ক্যামের ব্যাপার যুক্ত হয়ে পড়ছে। স্ক্যামের ব্যাপার যখন যুক্ত হয়ে পড়ছে, তখন এই জটিল বিষয়টা জটিলতর হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষ 1 নম্বর হচ্ছে তারা তাদের যে পয়সা দিয়ে যে জিনিস পাওয়ার কথা সেটা পাচ্ছে না, খরচ করা সত্ত্বেও তারা পাচ্ছে না, ম্যান্ডেটরি বাজে জিনিস কিনতে হচ্ছে, এবং সেই টাকা লাভবান হচ্ছে অন্য একজন মন্ত্রীর পরিবার। এইটা যখনই ব্যাপারটা একসঙ্গে ঘটে, তখন স্বাভাবিকভাবেই বিজেপি সরকারের উপর সেটা চাপ পড়ে, এবং সেই ঘটনাটায় মানুষের বিজেপির প্রতি ক্ষোভ বাড়ছে। বেশ, সায়ন্তনদা আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমরা আপনাদের দেখাবো সাধারণ মানুষ এই যে E20 যখন পেট্রোল পাম্পে তারা যাচ্ছে, অর্থাৎ এই পার্টিকুলার টপিক নিয়ে তাদের কি বক্তব্য, ইথানল নিয়ে তারা কি রিয়াকশন দিচ্ছেন, সাধারণ মানুষজন কিভাবে এটাকে গ্রহণ করছেন, আমরা বেশ কয়েকজন মানুষ, আমার সহকর্মীরা কিন্তু কথা বলেছিলেন, তারা কি বলেছেন দেখুন। इंजन में हम लोग का बहुत प्रॉब्लम हो रहा है। इंजन से हम लोग का ना धुआं निकल रहा है अचानक से। इंजन में गर्म हो जा रहा है, इंजन बॉडी गर्म हो जा रहा है, पूरा गाड़ी का बॉडी হিট हो जा रहा है बहुत जल्दी। আজকের ডেটে E20 পেট্রোল ভরিয়ে আমার অ্যাভারেজও কমেছে, প্লাস আমার হেভি মেনটেনেন্সও বেড়ে গেছে। মাইলেজটাও কি কমছে? হ্যাঁ, মাইলেজও কমেছে। আচ্ছা, বাইকে থ্রটল বডি চেঞ্জ হয়ে গেছে, ফিউল লাইনে প্রবলেম এসছে। সে তো হবেই, তো ইঞ্জিন তো খারাপ হয়ে যাবে, তো ওই E20 নিয়ে তো লাভ হবে না কিছু। তো এই গাড়িগুলো কি হবে? তো কি কমছে? হ্যাঁ, মাইলেজ তো কমবে, বড় বড় দামি দামি গাড়িগুলো আগুন লেগেছে, তো এই গরিব মানুষগুলো কোথায় যাবে?
that it might not be that pure as we are seeing बाकी का E20 and all, and the pure petrol that we are getting. E20 का वजह से गाड़ी में तो दिक्कत हो रहा है। BS6 में हम लोग का गाड़ी में BS6 में बोला था E20 अभी हम लोग का चल जाएगा गाड़ी में, कुछ माइलेज में दिक्कत नहीं होगा। मगर हम लोग का माइलेज में अभी भी BS6 लेकर हूँ तब भी मेरा माइलेज में दिक्कत हो रहा है। টনেলের জন্য অসুবিধা হচ্ছে না, মাইলেজ কমে যাচ্ছে, এসব হচ্ছে না, তার জন্যই তো মেনলি তো মাইলেজ কমে যাচ্ছে না, আর গাড়ি ডিস্টার্ব হবে আগে গিয়ে, ইঞ্জিনে অসুবিধা হচ্ছে তো হবেই। উনি বলছেন ঠিক আছে, নীতিন গডকরি ঠিক আছে, ওনার কি আছে, ওনার তো মাল বিক্রি হচ্ছে না, উনি খালি বড় বড় ডায়লগ মারছেন, আর কি আছে। গাড়িতে অনেক প্রবলেম হচ্ছে, মর্নিংয়ে গাড়িটা একদম যে স্টার্ট হয় না, অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে। मैकेनिक रहते गाड़ी दिले बोलते दादा क्या करेगा, अभी सब चल रहा है, आपको कार्बोरेटर चेंज कीजिए, वो वाला चेंज फिल्टर चेंज कीजिए, गाड़ी में बहुत प्रॉब्लम आ जा रहा, प्लग चेंज कीजिए, এটা কোনো মানে আছে? 20% ইথেনল দেওয়ার পরেও যে পেট্রোলের দাম যে 20% या 10% কম আসে তো কমই, ইভেনচুয়ালি যে পিওর পেট্রোল সেটা তো 150 টাকার উপরেই আছে, আর আমরা উল্টো মিশ্রিত পেট্রোল ইউজ করছি তাই দাম। কিছু হচ্ছে না, আমরা যে গ্রাহক তো আমাদের কোনো কিছু লাভ হচ্ছে না, আমরা তো ক্ষতি সইছি। গাড়ির ইঞ্জিন কি খারাপ হচ্ছে? হ্যাঁ খারাপ হচ্ছে তো, খারাপ হচ্ছে তো। किलोमीटर का हिसाब से हम लोग गाड़ी चलाते हैं, मगर जो अभी हम लोग का एवरेज आ रहा है अभी बहुत घाटा चल रहा है हम लोग। দাম কমলো কোথায়, দাম তো আবার বাড়লো। উনি আবার অন্য জিনিস অনেক কিছু ব্যাপার আছে, উনি বলে দিচ্ছেন ঠিক আছে যে আমার কোনো এটা নেই, আমার ছেলের কিছু নেই, কিন্তু ইথাইল তো যাচ্ছে ভাই, ইথাইল তো আসছে না পেট্রোলে। তবে যেখানে মাসে একবার যেত গাড়ি সার্ভিসে, এখানে এখন যাচ্ছে দুবার যাচ্ছে, দুবার যাবার মানেটা কি হলো, এবার উনি তো বলে বলে কি হচ্ছে চার্জেবল না করছে আমাদের কাছে। দেখুন, আমরা আপনাদের সামনে কিন্তু প্রচুর মানুষজন অর্থাৎ E20 পেট্রোল নিয়ে তাদের রিয়াকশন কি এবং তারা কি ভাবছেন আমরা কিন্তু আপনাদের সামনে একদম তুলে ধরলাম। সায়ন্তন দা, যতগুলো মানুষজন আজকেই করা, আজকে সকালবেলায় কিন্তু রিয়াকশন আমার সহকর্মী গিয়ে পেট্রোল পাম্পে গিয়ে কিন্তু আপনাদের সামনে এটা তুলে ধরলো। সায়ন্তন দা, আমি যে কজন মানুষজন বললেন তারা কিন্তু বিভিন্ন রকম কথা বললেন, আমি কিন্তু একটাও পজিটিভ ভাইব পেলাম না, বরঞ্চ এটা কিন্তু মানুষজন বলছেন যে এর পেছনে অনেক রকম খেলা আছে। নীতিন গডকরি তো বলতেই পারেন, তার তো লাভ। বলুন। দেখুন, দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে, আমি একটু স্মরণ করাই, সম্ভবত আজ থেকে 10 কি 11 বছর আগে জিএসটি পাস হয়েছিল। জিএসটি পাশের পরের 2 বছর যদি আপনাদের কাছে কোনো রেকর্ড থাকেন বা অন্যান্য যে মিডিয়ার রেকর্ড আছে, অনলাইনেও পাবেন, ইন্টারনেটে পাবেন, 100 জনের মধ্যে 90% জিএসটির বিরোধিতা করেছিল সমস্ত ক্ষেত্রে। এমনকি গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি প্রায় হেরেই যাচ্ছিল 17 সালে এই জিএসটিকে কেন্দ্র করে। প্রথম যখন চশমার পাওয়ারে গোলমাল হয় তখন প্রধানমন্ত্রী এটা বলেছিলেন, আমার কথা নয়। চশমা যখন পরিবর্তন হয় তখন মনে হয় নতুন চশমাটায় চোখে কম দেখছি, আবছা দেখছি, খারাপ দেখছি, আগের চশমাটাই ভালো ছিল। এবার যেটা আপনারা দেখাচ্ছেন, আমি জানি না ওনারা ঠিক বলছেন ভুল বলছেন, আমি বিশেষজ্ঞ নই, ওনারা কনজিউমার। আমি ইথানল মিশ্রিত ফুয়েলের এখনই আপনার সামনে বসে বসে আমি দেখছিলাম ইন্টারনেট কি বলছে, উইকিপিডিয়া কি বলছে, গুগল কি বলছে। তারা বলছে যে পুরনো মডেলের বাইক, গাড়ি, এগুলোর পক্ষে একটু মুশকিল আছে। তাতে যেটা আমি ইন্টারনেট বলছি, তারাও ঠিক বলছে ভুল বলছে আমি জানি না, গুগল থেকে বা উইকিপিডিয়ায় দেখলাম আমেরিকাতে পুরনো মডেলের যে গাড়িগুলো সেগুলো ঠিকঠাক চলে না, মাইলেজ কমে যায়, প্লেনে চলবে না, এগুলো বলেছেন। নেগেটিভটাই আমি বললাম, পজিটিভও কিছু আছে। ব্রাজিলে নতুন মডেলের সব গাড়ি চলছে, এগুলো আছে। ফলে এটাও আপনি প্রয়োগ যেগুলো হচ্ছে সেই প্রয়োগটা আগামী দিনে বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। আর একটা যেটা বললেন লাভ হচ্ছে, আজকেই বা গতকাল বোম্বে হাইকোর্ট কিন্তু এই ধরনের কথাবার্তা এবং ডিপফেক ভিডিও ওনার ছেলের নামে, মন্ত্রীর ছেলের নামে, বাকিদের নামে করার জন্য ওই মামলা শু হবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং যারা সেগুলো পোস্ট করেছে, মানে সোশ্যাল মিডিয়ার কথা, সোশ্যাল মিডিয়াতেও মন্ত্রীকে বোম্বে হাইকোর্ট অনুমতি দিয়েছে এবং একই সঙ্গে তারা আইটি ডিপার্টমেন্টকে পার্টি করতে বলেছে। আমি তো সেই ডিপফেক দেখিনি, আমি দেখিনি কি লিখেছে দেখিনি, কিন্তু আমার মনে হয় কিছু বেসলেস অ্যালিগেশনও থাকতে পারে। এবার তৃতীয় যে কথা আমি এর সঙ্গে অ্যাডিশনে বলতে চাই, আপনি কোম্পানি করে সেখানে আসুন না, এখন তো কেউ ইথানলের ব্যবসা করতেই চাইছে না। আমার মনে আছে, আমি আজকের ঘটনা বলছি না, নীতিন গডকরিজি তখন ছিলেন মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি। আমরা ওনার বক্তৃতার একটা পার্টির ক্লাস হয়েছিল নাগপুরে, আমরা গেছিলাম।
এই ব্যবস্থাটা উনি সে যুগে বলেছিলেন আখের রসের থেকে, সেই যুগে বলেছিলেন, মানে আজ থেকে এটা প্রায় 20 বছর আগের ঘটনা, 18-19 বছর আগের ঘটনা। তখন উনি কেন্দ্রীয় সভাপতিও হননি, আর মন্ত্রী হওয়ার তো দূরের কথা, রাজ্য বিজেপির ওখানকার সভাপতি ছিলেন মহারাষ্ট্রের। 19 বছর 20 বছর আগের ঘটনা। তখন আমি ওনার বক্তৃতায় শুনেছি, উনি বলেছিলেন যে এইভাবে আমরা প্রয়োগ করতে পারি অল্টারনেটিভ এনার্জিকে নিয়ে। তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় বলেছে আমাদের অল্টারনেটিভ এনার্জির কথা ভাবতেই হবে। সেটা আপনি উইন্ডমিল করতে পারেন, সোলার করতে পারেন, ব্যাটারি করতে পারেন। কিভাবে? কারণ চিরকাল তো কার্বন এমিশনে চলতে পারে না দেশটা। পেট্রোল বা এই যে আজকে এত সন্ত্রাসবাদী প্রভৃতি বিষয় কেন, ওসামা বিন লাদেন কেন আসলো? এই পেট্রোল ডলারের জন্য। পেট্রোল ডলার না থাকলে এইসব সমস্যা থাকেই না। এই মধ্যপ্রাচ্যের তথাকথিত সন্ত্রাসবাদ থাকে না। এর অল্টারনেটিভ আমাদের ভাবতেই হবে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু। যারা বলছেন হতে পারে একদম তারা 100% সত্যি বলছেন যে গন্ডগোল আছে, কিন্তু আমি জিএসটির উদাহরণটা দিতে চাই যে 10 বছর আগে 10 বছর আগে মানুষ প্রায় বিদ্রোহ করেছিল জিএসটির জন্য। আজকে কিন্তু জিএসটি নিয়ে আপনারাও কোনো শো করেন না, সেটা দরকার নয়। বেশ সৈকত, তুমি সবকটা বাইট দেখলে যারা যারা রিয়াকশন দিয়েছেন, কিন্তু তার আগে তোমার কাছে যাওয়ার আগে অরবিন্দ কেজরিওয়ালও কিন্তু এই ইথানল নিয়ে অর্থাৎ E20 পেট্রোল নিয়ে কিন্তু তার ভার্সন জানিয়েছে। না কি বলেছেন অরবিন্দ কেজরিওয়াল, শুনুন। सभी लोगों को बहुत बहुत बधाई हो। देश के युवाओं ने एक अहंकारी सरकार को झुका दिया और धर्मेंद्र प्रधान जी को इस्तीफा देना पड़ा जनता के सामने। अब मेरी प्रधानमंत्री जी से निवेदन है कि लगे हाथों E20 का भी मामला सॉल्व कर दो। लोग बहुत ज़्यादा परेशान हैं, लोगों की गाड़ियां खराब हो रही हैं, माइलेज खराब हो रही है। तो इसीलिए प्रधानमंत्री जी से निवेदन है कि इससे पहले कि ये भी मुद्दा बड़ा बने, आप ही आगे बढ़ के इसको सॉल्व कर दो। तो इस दिशा में सभी लोगों को साथ लाने के लिए इस शनिवार को एक कार्यक्रम हम आयोजित कर रहे हैं, नेशनल टाउन हॉल अगेंस्ट E20। इसमें हमें उम्मीद है कि हजारों लोग पार्टिसिपेट करेंगे। ये सुबह 12 बजे शुरू होगा। जो लोग दिल्ली और आसपास के शहरों के लोग हैं जो फिजिकली आ सकते हैं, वो कॉन्स्टिट्यूशन क्लब में पहुंचे, 11:30 बजे तक पहुंच जाएं। और जो लोग दिल्ली के बाहर के और फिजिकली नहीं आ सकते, ऐसे हमें उम्मीद है कि हजारों की संख्या में लोग ऑनलाइन जुड़ेंगे। ऑनलाइन जुड़ने के लिए एक फोन नंबर है 8588833212, 8588833212। इस नंबर पे व्हाट्सएप कर दीजिए। हम शुक्रवार को शाम तक आपको एक लिंक भेज देंगे। आप अगले दिन सुबह 11:30 बजे के बाद किसी भी टाइम उस पर लिंक पे क्लिक करेंगे तो आप ऑनलाइन हमारे साथ जुड़ सकते हैं। इस टाउन हॉल में हमारी उम्मीद है कि हम इस इशू पे इंटरेस्ट रखने वाले सभी एक्सपर्ट्स को, सभी पीड़ितों को, जो लोग दुखी हैं इस मुद्दे से, जिनकी गाड़ियां खराब हो गई हैं, जो इस मुद्दे में इंटरेस्ट रखते हैं, एक्सपर्ट्स हैं, सब लोगों को एक प्लेटफॉर्म पे लाके सबको बोलने का मौका देंगे। और आगे की रणनीति तय होगी कि इस मुद्दे पे सरकार को कैसे फोर्स किया जाए कि सरकार इस E20 को विड्रॉ करे। मेरी लोगों से विनती है कि ज़्यादा से ज़्यादा संख्या में इसमें पार्टिसिपेट करें। फिजिकली आना चाहें फिजिकली भी कर सकते हैं और वर्चुअली आना चाहें वर्चुअली भी पार्टिसिपेट कर सकते हैं। সৈকত, রবিদা, আমি দুজনকেই জিজ্ঞেস করবো, তাহলে সিজেপির পর E20 জনতা পার্টি আবার কি একদম সেম রেপ্লিকা হতে যাচ্ছে? সৈকত, না দেখুন, মানুষ তার প্রতিবাদ বিক্ষোভের মধ্য দিয়ে নতুন প্ল্যাটফর্ম তৈরি করে। যেভাবে নিট কেলেঙ্কারির পরবর্তী সময়ে সিজেপির উত্থান হয়েছে, E20 নিয়ে যদি সেরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, মানুষ তার মধ্যে সক্রিয়ভাবে যদি তার আবেগ থাকে, তার ক্ষোভ থাকে, তার বহিঃপ্রকাশ ঘটবে। আমার বক্তব্য, সায়ন্তনদার বক্তব্যের ক্ষেত্রে 3টে পয়েন্ট আমার মনে হয়েছে। প্রথমত হচ্ছে, সায়ন্তনদা একটা কথা বললেন যে জিএসটি, এ কথা ঠিক, জিএসটির যে ক্ষোভ ছিল তার পরবর্তীকালে নির্বাচনী রেজাল্টগুলোতে সাধারণত এই জিএসটির বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেনি। কিন্তু এটাও আবার ভুলে গেলে চলবে না যে তার পরবর্তী সময়ে 18 পরবর্তী সময়ে 19-এর নির্বাচনের পর থেকে লাগাতার আজ অবধি ভারতবর্ষে যদি কোনো করাপশনের চার্জেস, অভিযোগ বিজেপি বা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে উঠে থাকে, সেটা হচ্ছে ভোট চুরি। 2 হচ্ছে পেট্রোল ডিজেল থেকে শুরু করে মূলত অপরিশোধিত তেলের বাজার, যেটাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের গন্ডগোলের মূল উৎস ভাণ্ডার, যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ একদম ঠিক। আমেরিকার ইন্টারেস্টও সেই কারণে, লাদেনের জন্ম যে কারণে তৈরি করেছে আমেরিকারা, বা সেই অর্থে আরো বড় বড় ব্যবসায়ীরা যারা সন্ত্রাসবাদকে পয়সা জুগিয়েছে অস্ত্র ভাণ্ডারের ব্যবসার জন্য। ঠিক একইভাবে আমাদের দেশের বুকেও কোথাও না কোথাও
এই কালোবাজারি, মূল কালো টাকা, এই সোর্স অফ ইনকামের যে বিভিন্ন রাস্তা খুলে রাখার জন্য বারে বারে কালো টাকা উদ্ধারের নামে রাজনৈতিক দল হিসেবে বিজেপি ব্যবসা করেছে। আমাদের কাছে তো একটা বড় প্রশ্ন, 18-19 বছর আগে নীতিন গডকরি যদি অপরিচিত তেলের ব্যাপারে তার এই ভাবনা চিন্তা রেখে থাকেন, আমার বক্তব্য হচ্ছে 30% সুগার ক্যানের মালিক শুধুমাত্র তার 2 ছেলের কোম্পানি, যেখানে পুরো এন্টায়ার গোবলয় বেল্টগুলোতে প্রতিবারে চিনির দাম একটা বছরের নির্দিষ্ট সময় হুট করে বেড়ে যায় এবং গরিব মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত আখের গোডাউনগুলো, সুগার ক্যানগুলো, সেগুলোতে প্রতিবারে এই অভিযোগ ওঠে যে একটা কালোবাজারি করে চিনির দামটাকে বাড়ানো হচ্ছে। আমার কথা হচ্ছে, তাহলে কি অনেক আগে থেকে ব্লুপ্রিন্ট করে রাখা ছিল? ডিমনিটাইজেশন, কালো টাকা উদ্ধার, ব্যাংক করাপশন, ইথানল, E20 কেলেঙ্কারি, নিট কেলেঙ্কারি, সবটাই কি পুরোটাই প্ল্যানিং? আমার বক্তব্য হচ্ছে, কেন পার্লামেন্টে আলোচনা হবে না? ইথানল উপকারী কি অপকারী সে তো এক্সপার্টরা আলোচনা করবে, বিরোধীরা তাদের মতামত দেবে, রাজনৈতিক দল, আমরা বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমাদের যুক্তি হাজির করবো, এটাই তো গণতন্ত্র। পার্লামেন্টে আলোচনা হলো না, এক্সপার্ট কমিটির রিপোর্ট এলো না, কোন ইন্টারেস্টে নিজের 2 ছেলের কোম্পানিকে বরাদ দেওয়া হলো? প্রশ্নটা করাপশনের, প্রশ্নটা কোটি কোটি মানুষকে বোকা বানিয়ে শুধু পারিবারিক বেনিফিশিয়ারি তৈরি করা। আমার শেষ যে কথাটা বলা, চশমা সায়ন্তনদা সবসময় আবছা হয়, ভালো লাগে এমনটা নয়, অনেক সময় 56 ইঞ্চিকেও মাঝরাত্রে টেলিকমটা ইউজ করতে হয়, কোথাও কোথাও সেখানে চশমার গ্লাসে দেখা যায়। অতএব ঘুম শুধুমাত্র মানুষের ওড়ে না, প্রথমের দিকে নতুন চশমায় শুধু মানুষ আবছা দেখে না, অনেক সময় শাসকও টেলিপ্রম্পটারের চশমায় যা দেখে সেটা কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি নয়। মাঝরাত্রে যখন ঘুম উড়েছে, E20কেও ফেরাতে হবে, এটাকে রোল ওভার করতে হবে, রোল ব্যাক করতে হবে। এবং আমি আপনাকে বলতে পারি, একটার পর একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টগুলোতে করাপশন তৈরি হয়েছে, পার্লামেন্ট যদি এরা বিরোধী শূন্য করতে চায়, রাস্তায় বিরোধী তৈরি হবে। আমার শেষ যে কথাটা বলার, এ তো বারে বারে অভিযোগ উঠে যে কোনো গণ আন্দোলন হলে সেখানে সন্ত্রাসবাদী, অ্যান্টি ন্যাশনাল, অমুক। উড়িষ্যায় বিজেপির এমপি অপরাজিতা সারেঙ্গির মেয়ে প্রধানমন্ত্রী এমনকি ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে যে পোস্ট করেছে, তার বিরুদ্ধে কি মামলা হবে? নীতিন গডকরির বিরুদ্ধে আসামের মন্ত্রিসভার, বিজেপি মন্ত্রিসভার মন্ত্রী মহন্তের কন্যা যে প্রতিবাদ বিক্ষোভ সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে, তার বিরুদ্ধেও কি মামলা হবে? তাহলে প্রতিবাদ করলে কেন মামলা দেবেন? প্রতিবাদ করলে তাদেরকে কেন মিথ্যা অপরাধে, বিনা অপরাধে জেলে ঢোকাবেন? আপনারা যখন, আপনার মাথা যখন সারেন্ডার করেছে, তাহলে প্রতিবাদীদের হেনস্থা করা বন্ধ করুন। বেশ, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা পরিবেশবিদ এবং প্রযুক্তিবিদ, তার কি বক্তব্য, তার কি স্টাডি, তার কি অ্যানালিসিস এই ইথানল নিয়ে, E20 পেট্রোল নিয়ে। চলুন। আসলে কি জিনিস, আমাদের ভারতীয় যে জলবায়ু, তার সঙ্গে এটা কি উপযুক্ত ব্যবহার করা যায়? কেন্দ্রীয় সরকার যেটা E20 থেকে আরও বেশি বাড়াতে চাইছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? E20 মানে হচ্ছে, মানে ইথাইল অ্যালকোহল, ইথানল। ইথানল হচ্ছে 20% আর 80% হচ্ছে পেট্রোল। এটা করা হয়েছে, চিন্তাভাবনা শুরু হয়েছে 2001 থেকে। এবার 2005 থেকে আগে E5 ছিল, তারপরে E10 ছিল। E10 অবধি কোনো সমস্যা ছিল না, কিন্তু E20তে যখন দেখা গেল কিছু সমস্যা দেখা দিল, যে সমস্ত গাড়ি ভারত স্টেজ 6 ফেজ 2 অর্থাৎ 2024-এর এপ্রিলের পরে যেগুলো তৈরি হয়েছে, ম্যানুফ্যাকচারিং হয়েছে, সে সমস্ত গাড়ি হচ্ছে E20 উপযোগী, বাকি গাড়িগুলো নয়। কিন্তু আমরা যদি জোর করে চালাতে যাই, তাহলে আমার গাড়ির মেনটেনেন্সটা করতে হবে, অর্থাৎ ইঞ্জিন পার্টস খুলে, ফিল্টার খুলে, ফুয়েল পাম্প খুলে, ইঞ্জেক্টর খুলে, ট্যাঙ্ক, এগুলো সার্ভিসিং করতে হবে, ফ্রিকোয়েন্ট সার্ভিসিং। আমি যদি সেটা সার্ভিসিং না করি, তাহলে ইন দ্য লং রান এটা প্রবলেম দেখা যাবে। E20-র মূল উদ্দেশ্য হচ্ছে দূষণ কমানো, কারণ এইটাকে আমরা বলি বায়োফুয়েল। এটা মূলত আখের ছিবড়ে থেকে বা আখের রস থেকে তৈরি হয় ইথানল। এটা ধানের তুষ থেকে হয়, অন্যান্য দেশে রাইস ব্র্যান থেকে হয়, বা কোনো জৈব পদার্থে বায়োমাস থেকে হয়। ওরা E20 ইস্যু থেকে আর ব্যাক করবে, মানে E10-এ আবার আসবে না, বা ইথানল ফ্রি পেট্রোলে আসবে না। যেটা করেছে সেটা সবাইকে ইউজ করতে বলছে। কিন্তু আমার মনে হয় প্রযুক্তিবিদ হিসেবে যেগুলো E20 ভেহিকলসের উপযুক্ত, অর্থাৎ ম্যানুফ্যাকচারাররা যেখানে বলে দিয়েছে আপনি এটাতে E20 ব্যবহার করতে পারবেন, সেখানেই ব্যবহার করা উচিত, অন্যগুলোতে এভাবে ম্যান্ডেটরি করা উচিত নয়। আমাদের দেশে এত পেট্রোল পাম্প আছে যেখানে E20 ফুয়েলের স্টোরেজ করা, যে মাটির তলায় যে স্টোরেজ ট্যাঙ্ক, সেটার উপযুক্ত নয়,
অর্থাৎ সেটা একটা স্পেশাল টাইপ অফ ট্যাঙ্ক করতে হয়, যেখানে কোনো রকমভাবে জলীয় বাষ্প ঢুকবে না। এখন এই যে E20 সমস্যাটা কিন্তু অন্য সময় হবে না, শীতকালে হবে না বা গরমকালে হবে না, এটা মূলত সমস্যা হয় বর্ষাকালে। বর্ষার যে জলীয় বাষ্প সেটা পেট্রোল পাম্পের ট্যাঙ্কেও ঢুকে যায়। তার জন্য অনেক সময় E20-র জন্য দায়ী হচ্ছে আমাদের পেট্রোল পাম্প ডিলার, যাদের E20 ট্যাঙ্ক উপযুক্ত নেই। তারপর হচ্ছে গাড়ির মালিক বা গাড়ির চালক, যদি দেখা যায় সেটা E20 নয়, তাহলে তাকে নর্মাল পেট্রোল ভরতে হবে। এবার নর্মাল পেট্রোলের দাম অনেক বেশি পড়ছে, আর আমাদের সরকার বিদেশি মুদ্রা বাঁচাতে, অপচয় বাঁচাতে এবং পেট্রোলের ওপর একটা নিজস্ব একটা ভারতীয় প্রযুক্তিতে জ্বালানি সাশ্রয় করার জন্যে বিকল্প পদ্ধতি আবিষ্কার করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে এটা কস্টিং অনেক বেশি পড়ছে পেট্রোলের তুলনায়। না, আগুন লাগার ঘটনা ঘটবে না, কিন্তু গাড়িতে কী হয়, ফুয়েল ট্যাঙ্কে অনেক নোংরা থাকে, এবং ইথানলটা কোনো ফুয়েল ট্যাঙ্কে যদি দীর্ঘদিন ধরে তার করোশন থাকে, অর্থাৎ জং ধরে থাকে বা নানান রকম, সেটাই ইথানলটা টেনে নেয়। গাড়িতে এটা আগুন ধরে না, গাড়িতে স্টার্টিং ট্রাবল হতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা সমাধান আছে। সেটা হচ্ছে যে একটা অ্যাডিটিভ মার্কেটে পাওয়া যায়, ফুয়েল অ্যাডিটিভ। সেটা নির্দিষ্ট মাত্রায়, যদি আমি ধরুন 20 লিটার নিলাম, আমি সেখানে 5 ml বা 10 ml আমি ট্যাঙ্কিতে ঢেলে দিলাম। যদি সেই অ্যাডিটিভ নেওয়া যায়, এবং মাঝে মাঝে যদি E20-র সাথে সাথে মাঝে মাঝে যদি একটু 100% অর্থাৎ E0, মানে যেখানে ইথানল নেই, সেরকম পেট্রোল যদি মাঝে মাঝে ব্যবহার করা যায়, তাহলে আমার মনে হয় যে অতটা সার্ভিসিংয়ে গাড়িটা ক্ষতিগ্রস্ত হবে না, বা অত ঘন ঘন সার্ভিসিং করতে হবে না। ইথানলে করলে ডেফিনেটলি পেট্রোলের থেকে দূষণ অনেক কম হবে, এবং এখন যা আছে E20, এতেও প্রায় 10-15% দূষণ কমে। কিন্তু একাধারে দেখা যাচ্ছে দূষণ কমার জায়গায় যদি দহন সম্পূর্ণ না হয়, দহন প্রণালী, সেটা আমি বললাম যে ড্রাইভিং কন্ডিশনের জন্য বলুন বা ফ্লেক্সি ফুয়েল না থাকার জন্য হোক, তাহলে কিন্তু অসম্পূর্ণ দহনের জন্য আবারও দূষণ বেড়ে যায়। অনেক কিছু পজিটিভ পয়েন্টস, অনেক কিছু নেগেটিভ পয়েন্টস প্রযুক্তিবিদ কিন্তু একদম পরিষ্কারভাবে অ্যানালিসিস করে আপনাদের সামনে তুলে ধরলো। রবীন্দ্রেন্দ্র, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে E20 এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করা, অর্থাৎ E20 পেট্রোল এত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা কি সঠিক সিদ্ধান্ত? প্রথম কথা। দ্বিতীয় কথা, সব গাড়ির ক্ষেত্রে এটা কম্প্যাটেবল নয়, এটা পরিষ্কারভাবে বলেন, এবং এই ইনফ্রাস্ট্রাকচার কি পেট্রোল পাম্পগুলিতে আছে? বলুন। দেখুন, প্রথমেই আমি ওই সায়ন্তনের যে বক্তব্য সেটার পরিপ্রেক্ষিতে বলি, জিএসটির বিরুদ্ধে ক্ষোভ নিশ্চয়ই ছিল, কিন্তু সেই ক্ষোভগুলো কিন্তু সাধারণভাবে ছিল যে সমস্ত রাজনৈতিক দল শাসন ব্যবস্থা আছে তাদের থেকে। কারণ জিএসটির যে টাকা, সেটা রাজ্য কেন্দ্রের মধ্যে কিভাবে ভাগ হবে, বা তার সেটা পাওয়ার জন্য যে কমিটি হবে, সেই কমিটির ফরমেশন কিভাবে, এই নানান বিষয় নিয়ে তাদের মধ্যে ভাগ ছিল, এবং সেখানে কিন্তু কোনো প্রাইভেট অপারেটর ছিল না। জিএসটির সঙ্গে এটা তুলনীয়ই নয়, কারণ এখানে প্রাইভেট অপারেটরের সঙ্গে যুক্ত, অর্থাৎ জিএসটিতে রাজ্য সরকার, কেন্দ্র সরকার তাদের সিদ্ধান্ত অ্যাফেক্ট করছে। এখানে মানুষ যারা অ্যাফেক্ট করছে তার মধ্যে প্রাইভেট অপারেটররা আছে, মানে ব্যক্তিগতভাবে কিছু লোক তারা ইথানল 20 বিক্রি করছে, এবং তার ফলে তারা লাভবান হচ্ছে। এইটার সঙ্গে ওটা তুলনীয় নয়। দ্বিতীয় নম্বর, দেখুন, যেখানে কেন্দ্র সরকার নিজেই বলছেন, পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টে হলফনামা দিলেন যে এটা পরীক্ষা নিরীক্ষার অবস্থায় রয়েছে এবং আগামী বছর এ সম্পর্কিত রিপোর্ট পাওয়া যাবে, তাহলে যে জিনিস পরীক্ষা নিরীক্ষার জায়গায় আছে সেটাকে ম্যান্ডেটরি করে কি করে? এটা তো একদম মানে সমস্ত রকম রাইটসের বিরোধী। আমার অধিকার যে কেন্দ্র সরকার বলে দিক এটা করলে কোনো অসুবিধা হবে না, এটা যদি তারা পরিষ্কারভাবে জানিয়ে দেয় তাহলে তো অসুবিধা হতো না। কিন্তু তারা নিজেরাই সুপ্রিম কোর্টে গিয়ে হলফনামা দিচ্ছে যে এটা করলে, এই ইথানল 20 ব্যবহার করলে কি হতে পারে, তার পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা নিয়ে একটা পরীক্ষা চলছে এবং আগামী বছর তার রিপোর্ট পাওয়া যাবে। তাহলে এখন সেটা ম্যান্ডেটরি হবে কেন? তার মানে কোনো না কোনো কারণে কেন্দ্র সরকার মেনে নিচ্ছেন যে এই জিনিসটা চলবে, অথচ আমরা মানে ধরি মাছ না ছুঁই পানি, আমরা এটাকে চালাবো, অথচ তার দায় আমরা নেব না। এই যে ব্যাপারটা, এটাই দুর্নীতির জন্ম দিচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনোভাবেই
আমরা মনে করতে পারি না যে এই, আপনি তো শুনলেন প্রযুক্তিবিদের বক্তব্য, প্রযুক্তিবিদ তো বললেন যে এটা দূষণ কমাতে পারে, কিন্তু তার জন্য কম্প্যাটেবল একটা ইঞ্জিন দরকার। সেই কম্প্যাটেবল ইঞ্জিন কি হলফনামা দিক কেন্দ্র সরকার যে হ্যাঁ যে সমস্ত গাড়ি যারা চলছে সেগুলো সব কম্প্যাটেবল। এটা যদি না হয় তাহলে কিসের জন্য এত তাড়াহুড়ো? কি এই তাড়াহুড়ো? যখনই দেখবেন কোনো লোক জোর করে আপনার কাছে খুব তাড়াহুড়ো করে টাকা নিতে চাইছে, তখনই আপনি জানবেন তার পিছনে কোনো একটা দুর্নীতির স্ক্যামের বিষয় আছে। এইটা সাধারণ মানুষের পারসেপশন তাই যে হঠাৎ করে দুর্নীতির এই কারণেই তারা ভাবতে শুরু করেছেন যে জোর করে এটাকে তারা চালু করবে। শান্তনদা, আপনার কাছে আসবো, তার আগে সৈকত, প্রযুক্তিবিদের পুরো ব্যাখ্যা এক্সপ্লেনেশন তুমি শুনেছো, আর রবীন্দ্রনাথ বলছেন স্ক্যামের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে, তোমার রিয়াকশন? না দেখো, স্ক্যামের আভাস নয়, আভাস বলতে স্ক্যাম যে হচ্ছে বা হয়েছে এটা তো প্রমাণ হচ্ছে ধীরে ধীরে। না হলে একটা সরকার পার্লামেন্টে আলোচনা না করে, যেখানে খোদ পরিবহন মন্ত্রী তার 2 ছেলের সংস্থাকে বরাদ দেয় কেন? 1, 2 হচ্ছে যদি এর মধ্যে ট্রান্সপারেন্সি থাকে, স্বচ্ছতা থাকে, তাহলে পার্লামেন্টে আলোচনা করতে পারে, সরকার পরিবহন মন্ত্রীকে বা সিবিআইকে দিয়ে তদন্ত করাতে পারে, কিংবা পার্লামেন্টে একটা বিশেষ সেশনে এইটা নিয়ে আলোচনা হতে পারে। সরকার কোনো আলোচনা করবে না, ক্যাবিনেটের কোনো মন্ত্রী প্রেস কনফারেন্স করবে না, প্রধানমন্ত্রীর ইশারা ছাড়া কোনো মন্ত্রী নড়বে না। আমরা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় বলতাম যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন ওখানে দিল্লিতে দেখছি 2টো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। একটা অমিত শাহ, একটা মোদি, এর বাইরে আর কিচ্ছু নেই। এই যে বারে বারে এক একটা ডিপার্টমেন্টে অভিযোগগুলো উঠছে সামনের সারিতে, এর জবাবদিহি কেন সরকার দিচ্ছে না? এর জবাবদিহি দিক, আলোচনা করুক। আমরা তো কেউ বলছি না যে কালকে এই সরকারকে ভেঙে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে, নির্বাচনের মধ্য দিয়ে ফলাফল হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে, দেশের মানুষ জানতে চায় যে অভিযোগ যখন উঠছে, সরকার আলোচনার বদলে সেখানে অ্যান্টি ন্যাশনাল, এর পেছনে বিদেশি শক্তি, চায়নার দালাল, বৈদেশিক ফান্ড ঢুকছে, হিন্দু মুসলমান, পুলিশ দিল্লি দেওয়া, ছাড়রাগুলি ব্যবহার করা, মিথ্যা মামলা দেওয়া, এইটা কেন সরকার করতে চাইছে? তাহলে গাজওয়ারি করে, বলপ্রয়োগ করে, সংখ্যার জোরে একটা সরকার যদি তার দম্ভ অহংকার দেখাতে চায়, বারে বারে সিজেপি এই E20 মতন প্ল্যাটফর্ম তৈরি হবে, যা মানুষের কণ্ঠস্বর হবে। বেশ, শান্তনদা। না দেখুন, সংখ্যা তো আছে বিজেপি, সংখ্যার জোর তো দেখাবেই। গণতান্ত্রিক ব্যবস্থাতে তো যার সংখ্যা আছে তারই সরকার হবে না, কিন্তু যার কেউ নেই তার কোথা থেকে সরকার হবে? যেটা সৈকত প্রশ্ন তুললো, পার্লামেন্টে আলোচনা না করে E20 পেট্রোল একদম ইমপ্লিমেন্ট করে দেওয়া এবং এটা অ্যাসুরেন্স দেওয়া যে ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না। আমরা তো মিক্সড রিয়াকশন, আমরা তো একদম আপনাদের স্ক্র্যাচ লেভেল থেকে তুলে ধরলাম। একটু মনে হয় আপনারও জেনে আসা উচিত, কোথাও অ্যাসুরেন্স সরকার দেয়নি, সরকার কোথাও অ্যাসুরেন্স দেয়নি যে ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না। কিন্তু পেট্রোল পাম্পের তো টাঙানো আছে, সেই ক্লিপ আমরা দেখালাম। বলছি না, আমার দুটো কথা। এক হচ্ছে শান্তনদা একটু বললো না সংখ্যা আছে, দুর্ভাগ্যবশত এমন একটা দিন শান্তনদা বলছে যেদিন তৃণমূলের 20টা এমপিকে নিয়ে এনডিএর বৈঠক করতে হচ্ছে। সংখ্যা যদি আপনাদের থাকতো তাহলে তৃণমূল দলটাকে বিজেপির ভেতরে সম্পৃক্ত করতে হতো না। চোর গুন্ডা বদমাশ গুলোকে নিয়ে বিল পাস করাচ্ছেন, এটাকে গাজওয়ারি বলবো না তো কি এটা গণতন্ত্রের সংখ্যার জোর বলবো? সংখ্যা আপনাদের কাছে নেই, সেই কারণে থলে নিয়ে বেরিয়েছেন চোর, ধর্ষক, গুন্ডা, বদমাশ, ক্রিমিনাল গুলোকে আপনার দলে নিচ্ছেন, যাতে আপনাদের স্বার্থ সিদ্ধি করবার জন্য, ক্ষমতায় টিকে থাকবার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিজের শাখা সংগঠন বানানো যায়, ডিলিমিটেশনের মাধ্যমে ভোট চুরি করা যায়। এই পদ্ধতিগুলো আপনারা অ্যাপ্লাই করছেন। 1, 2 হচ্ছে সরকার যদি দায় না নেয় যে ইঞ্জিন খারাপ হবে না, অমুক হবে না, তাহলে সরকার আছে কিসের জন্য? পরিবহন মন্ত্রীর ছেলে ইথানলের ব্যবসা করবে, সরকার পেট্রোল পাম্পগুলোতে ইথানল দেবে, আর সরকার ইঞ্জিনের দায়িত্ব নেবে না, তাহলে সরকার থাকবে কেন? এটা তো ওই রকম ব্যাপার, পেপার লিক হবে 152 বার, সরকার তদন্ত করবে না, সিবিআই 3 লাখ টাকা পুরস্কার দিয়ে একজনকে ধরে আনবে, তার বিরুদ্ধে চার্জশিট দেবে না, তারপর সরকার বলবে আমি কমিশন করছি। তাহলে প্রতিবাদ হবে না তো, ক্ষোভ হবে না তো কি হবে? সরকার চলছে নাকি 56 ইঞ্চি সার্কাস চলছে? শান্তদা, সার্কাস না সরকার। আর পেট্রোল পাম্পে কিন্তু আমরা সেই ছবি দেখিয়েছি, আমরা আবারও দেখাবো, টেস্টেড, ট্রাস্টেড, সেফ, নো ড্যামেজ ফর ইঞ্জিন। দেখুন, আপনি এক্ষুনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি কিন্তু আমরা গ্রাফিক্স, আমি সুপ্রিম কোর্টে সরকারের হলফনামার কথা বলছি, সেই হলফনামায় সরকার বলেনি। কিন্তু আমি দ্বিতীয় কথা যেটা বলি সেটা হচ্ছে যে দেখুন, কে সিজেপি, কে ককরোচ, কে মাকড়সা, এগুলো নিয়ে চিন্তা নেই। সমস্যা সবসময় থাকে যে এর আগেও কৃষক আন্দোলনে দেখেছি খালিস্তানিরা লালকেল্লার উপরে উঠে পতাকা তুলতে গেছে, তাতে আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি তো বিজেপি সরকারই হয়েছে, নতুন তো কিছু হয়নি, বিজেপি সরকারই থেকেছে। এবং 26টা সবার সঙ্গে আলোচনা হতে পারে, আলোচনা তো কি করতে আছে, আলোচনা সবার সঙ্গে হতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আলোচনা করতে, সকলকে সাথে নিয়ে চলতে তো কোনো দোষ নেই, অবশ্যই থাকবে। কিন্তু
সরকার যদি মনে করে এবং জনগণ যদি তার সাথ দেয় তাহলে সেটাই ইমপ্লিমেন্টেশন হবে। আমরা তো কৃষক যে 3টে বিল ছিল 3 বছর আগে উইথড্র হয়ে গেছিল, তখন কোনো আন্দোলন ছিল না। তারপরে উত্তরপ্রদেশে নির্বাচন হয়েছিল, কৃষক বিলকে হাতিয়ার করে বিজেপিকে হারানোর চেষ্টা হয়েছিল। আমি বলতে দাও ভাই, আন্দোলন হয়েছিল, আন্দোলনে কৃষক আত্মহত্যা করবার পর বিল উইথড্র, না আমি জাস্ট শান্তনদা বললাম আন্দোলনের পরে বিল উইথড্র, আন্দোলনের আগে আমার পুরোটা বলতে দাও ভাই, বলতো আন্দোলন হয়ে গেল, তারপরে উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যে ভোট হলো, বিজেপি জিতলো সেই ভোটে, তারপরে বিল প্রত্যাহার হয়েছে। ভোটে জেতার পরে বিল প্রত্যাহার হয়েছে। বিজেপি ভোটে জিতে গেছে বলে বিল প্রত্যাহার করেনি এমন নয়, আন্দোলন হয়েছে, বিজেপির ভোটে জিতেছে, তারপরে বিল প্রত্যাহার হয়েছে। কাজেই এর আগে ঘটেছে এমন ঘটনা। যদি মনে হয় যে, এবং সবাই মিলে যদি বলেন যে এটাতে দেশের ক্ষতি হচ্ছে, ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, গাড়ির ক্ষতি হচ্ছে, মানুষের আর্থিক ক্ষতি হচ্ছে, অবশ্যই এই ব্যবস্থাটা প্রত্যাহার হবে। কিন্তু যেটা প্রযুক্তিবিদ বললেন সেটাও খুব দরকারি। E10 E5 অনেক কাল ধরে চলছে, 2001 সাল থেকে চলছে। আচ্ছা মনে আছে এই তো ভারত 1 ভারত 2 সব চলছিল, তখনও একই বিষয় ছিল যে ইঞ্জিনকে চেঞ্জ করতে হবে। ভারত 1 ভারত 2, এখন তো ভারত কত আমি জানি না, যেহেতু আমার গাড়ি নেই, ভারত 6 চলছে, ভারত পরে তো আরো আসবে। সময়ের সঙ্গে সঙ্গে তো এগুলো হবে। তার আগে ইউরো 1 ইউরো 2 ছিল, এই ব্যবস্থাগুলো ছিল। যত সময় এগোবে তত এটা চলবে। আগামী দিনে এ ধরনের ব্যবস্থা করতে হবে, টেকনোলজির আপলিপমেন্ট করতে হবে, আপগ্রেডেশন করতে হবে। দেশের উন্নতিটা কোথা থেকে হবে? আপনি যদি সব টাকা তেল কিনতে ব্যবহার করে দেন তাহলে তো আর দেশ এগোবে না। শ্রীলঙ্কার মতো একদিন হয়ে যাবে, একদিন ওই যে ফিজির মতো, আমাদের গ্রিসের মতো হয়ে যাবে, যে গ্রিসের যে অবস্থা হলো। কাজেই এগুলো সরকারকে ভাবতে হচ্ছে। এই যে আমরা যে রাস্তায় যে বলছেন পেট্রোলের দাম, ডিজেলের দাম, আচ্ছা অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে আমরা কি স্বপ্ন দেখতে পেরেছিলাম যে কলকাতা থেকে ধানবাদ চলে যাবো 3 ঘন্টাতে গাড়ি নিয়ে? সৈকত, আমার শুধু শান্তনদাকে একটা মিস ইনফরমেশন শান্তনদা আবার বারবার রিপিটেডলি দিলেন। সেটা হচ্ছে উত্তরপ্রদেশে জেতার পর আপনারা 3টে বিল উইথড্র করেন। ওখানকার RLD দলের সঙ্গে নির্বাচনের আগে আপনারা রফা করেছিলেন এবং কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়াতকে অনুরোধ করেছিলেন যে এই নির্বাচনে আমাদের বিরুদ্ধে প্রচার করবেন না, আমরা এই 3টে আরে ভাই ডেটটা বিল উইথড্র কবে হয়েছে? ডেট বলো। সরণচিতের নাতির সঙ্গে আপনারা আরে ভাই ডেটটা কবে হয়েছে বলো না। ডেটটা বিলটা পড়ে হয়েছে না আমি হয়েছে বলো। হ্যাঁ তাহলে হয়ে গেল, দুইটাই তো কথা। আবার কে কার সঙ্গে কি করেছে আন্ডারস্ট্যান্ড কি বলো। আমি আপনাকে প্রধানমন্ত্রী ইউপি ইলেকশনে আরে এগুলো বলে কোনো লাভ আছে? আপনারা প্রচারে গিয়ে ঘোষণা করেছেন, আমার সিম্পল তারপর ভোটে গেছেন। সিম্পল প্রশ্ন, ভয় ছিল যদি বিল উইথড্র না করেন ইউপিতে হেরে যাবেন, তার জন্য আপনারা বিল উইথড্র করেছেন। এমনটা নয় যে ইলেকশনে জেতার পর বুক ফুলিয়ে বিল উইথড্র করেছেন। তুমি কোন দল করো? সিপিআই করো। তার একটা লোকও আছে পার্লামেন্টে? একটা লোক না থাকলে পার্লামেন্টে সন্তোষ কুমারকে আপনারা সন্ত্রাসবাদী বলেছেন। একটা লোক আছে পার্লামেন্টে না থাকলে সন্তোষ কুমারকে বললেন কেন সন্ত্রাসবাদী? একটা লোক আছে। সিপিআই দল নেই ভারতবর্ষের কোথাও, তোমরা তাকে রিপ্রেজেন্ট করছো। পার্লামেন্টের ভেতরে তাহলে সন্ত্রাসবাদী বললেন কোন এমপি কে? কাকে সন্ত্রাসবাদী বলে চিৎকার করলেন? ও তো সন্ত্রাসবাদী হয়ে কাজ করছে। এই তো যে সন্ত্রাসবাদী পার্লামেন্টে থাকবে কেন? তাকে অ্যারেস্ট করুন, করবে তো, তদন্ত করুন। করবে তো, অমিত শাহ করবে তো। এত সন্ত্রাসবাদী যেমন এই যে ক্রিমিনাল গুলো করেছে ব্যর্থ বিদেশের টাকা এলো থেকে, নাকি বিদেশের টাকাগুলো আপনারা লেনদেন করাচ্ছেন? 2 ঘা পড়বে সব বেরিয়ে যাবে। আপনাদের উপরে পড়ছে, পাবলিক দিচ্ছে। কৃষক আন্দোলন ঘা দিয়েছে, ছাত্ররা ঘা দিয়েছে, এবার 3 নম্বর ঘাটা হবে E20। আরে ভাই দেখো, একটা সিট পেয়েছো, যেদিন 100টা সিট পাবে। আরে আপনারা তো 300টা সিট পেয়েছেন, তারপরে তো ছাত্ররা একদম নাক ধরে টানছে, নাকে রাত্রে 12টার সময় ঘুম উড়িয়ে দিচ্ছে। বেশ, আমরা একদম শেষ পর্যায়ে, আমরা দুজনকেই থামালাম, একদম শেষ পর্যায়ে। রবীন্দ্রনাথ দা, আমার প্রশ্ন হচ্ছে এই E20 আগামী দিনে যদি সিজেপির মতো আবার E20 জনতা পার্টি, ইতিমধ্যেই কিন্তু কেজরিওয়াল যে কি বলেছেন আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, শুনিয়েছি, আবার কি রিপিটেশন অফ সিজেপি দেখতে পাচ্ছেন? দেখুন, এটার মধ্যে একটা তফাৎ আছে যে এটা যে মানে যারা সিজেপি করেছিল তারা একটা ব্যঙ্গাত্মক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যুবসত্তার কতখানি ক্ষমতা সেটা দেখাতে তারা এসছিল, এবং তাদের হকের অধিকার, একদম হকের অধিকার, তাদের আর কোনো মতাদর্শ নেই, সংগঠন নেই, তাদের কোনো চাহিদা ছিল না, শুধু চাহিদা ছিল তাদের যোগ্যতার নিরিখে যে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই পরীক্ষার যথাযথ রেজাল্ট দুর্নীতি ছাড়া সেটাকে বার করতে হবে। সুতরাং তাদের কেস আলাদা, আর E20-র কেস আলাদা। এর মধ্যে প্রযুক্তিগত বিষয় আছে, এর সঙ্গে পলিটিক্যাল পার্টি প্রথম থেকে ইনভলভমেন্ট হচ্ছে। সুতরাং এটাতে
যারা যুক্ত হবেন, যে মানুষগুলো যুক্ত হবে, তারা কিছু না কিছু ভাবে তাদের নিজস্ব স্বার্থের সঙ্গে যুক্ত, কিন্তু সিজেপির ক্ষেত্রে সেটা কিন্তু ছিল না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নম্বর, এটা প্রথম থেকেই যখন কেজরিওয়ালজি এটা বিষয়টা করছেন, তখন পরিষ্কার বোঝাই যাচ্ছেন এটা নিয়ে তারা বড়সড়ভাবে একটা রাজনৈতিক নির্বাচনী সাফল্যের দিকে এগোনোর চেষ্টা করবে। যে বিষয়টা এই বাচ্চা ছেলেগুলোর মাথায় ছিল না যে তারা নির্বাচনী সাফল্য বা নির্বাচনে মোদিজিকে পদত্যাগ করাবো, এইরকম কোনো নির্বাচনী অবজেক্টিভ নিয়ে লক্ষ্য, কিন্তু কেজরিওয়ালজির মাথায় একটা নির্বাচনী লক্ষ্য আছে, সেই লক্ষ্য নিয়েই তিনি জনসমাবেশটা করছেন, তাতে অসুবিধার কিছু নেই, কিন্তু এরকম তো হতেই পারে। কিন্তু এই জায়গাতে দুজনের মধ্যে তফাৎ। এখন মানুষ কিভাবে এটাকে রিয়াক্ট করবে সেটাই দেখার। অর্থাৎ সিজেপি একটা ডাক দিলে কোনো সংগঠন ছাড়া 30টা শহরে বিরাট বিরাট সমাবেশ হয়ে যাচ্ছে, সেখানে এই যে হলে ডাক দিচ্ছেন সেটা কতখানি সফল হবে সেটা দেখার বিষয়, আগামী দিন সেটা প্রমাণিত হবে। সৈকত, ওয়ান লাইনার, আমরা একদম শেষ পর্যায়ে। না দেখুন, প্রথমত হচ্ছে আমি সায়ন্তনদার ব্যক্তিগত টিপ্পণীকে করবো না। একটা সময় বিজেপি গোটা দেশে পার্লামেন্টে মাত্র 2টো এমপি পার্টি ছিল, এখন তো সিপিআই 4টে এমপির পার্টি। যাই হোক, আমার যেটা বক্তব্য হচ্ছে, জনস্বার্থ বিরোধী নীতি প্রণয়ন করবার ক্ষেত্রে সরকার যদি উদ্যোগ গ্রহণ করে, লোকসভার ভেতরে, রাজ্যসভার ভেতরে যদি গাজুয়ারি, সংখ্যার জোর, দম্ভ, আধিপত্য, ফ্যাসিস্ট সরকারের চরিত্র প্রকাশ পায়, তাহলে গণতন্ত্র রক্ষার স্বার্থে বারে বারে ভারতবর্ষে একের পর এক গণ আন্দোলন হয়েছে, সেই গণ আন্দোলন রাস্তার মধ্য দিয়েই প্রতিবাদ সংগঠিত করবে। যে কোনো রকমের চাপিয়ে দেওয়ার রাজনীতি, যে কোনো রকমের গাজুয়ারি রাজনীতি, যে কোনো রকমের স্বৈরাচারী রাজনীতি, তাকে ভারতবর্ষের যে ডাইভার্সিটি অফ ইউনিটি, তাকে সবাই মিলে আসমুদ্র হিমাচল যেমন সিজেপির পাশে দাঁড়িয়েছে, তেমন আগামী দিনে E20-র পাশে দাঁড়িয়ে আন্দোলন জোরদার করবে। বেশ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সৈকত, রবিদা, সায়ন্তনদা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে থাকার জন্য। আপনারা কিন্তু আজকে E20 পেট্রোল এবং ইথানল নিয়ে আমরা যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরলাম তথ্য, এবং আপনাদের গাড়ির পক্ষে কতটা ক্ষতিকারক এবং আদৌ ক্ষতিকারক কিনা সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা সুচিন্তিত মতামত শেয়ার করবেন। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।